দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসমানী মির্জাপুর এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে মুখোমুখি রয়েছেন লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? জি, ভালো। আলতাফ ভাই, রিসেন্টলি সম্ভবত সবচাইতে বেশি দেশে নাড়া দেওয়ার ঘটনা হচ্ছে শেখ হাসিনার ইস্যুটি। তিনি ভারতে বক্তব্য দিলেন এবং প্রথমবার এভাবে বক্তব্য দেওয়া হলো। তার 2 দিন আগে বাংলাদেশ থেকে উদ্বেগ জানিয়ে ভারতের সাথে কথা বলা হয়েছিল। তখন তাদের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি জানিয়েছিলেন যে তার রেকর্ডেড বক্তব্য প্রচার করা হবে এবং গণমাধ্যমের লোকজনও সীমিত থাকবে, যদিও সেটি আমরা দেখিনি। এর আগে আমরা 30 জুলাইতে দেখেছিলাম যে ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে জানিয়েছিল যে শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না, যেটিরও ব্যর্থ আমরা সেদিন দেখেছিলাম। এমনই এক প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কড়াভাবে একটি প্রতিক্রিয়া জানিয়েছে এবং গতকাল আমরা শুনলাম যে ভারত বলছে যে শেখ হাসিনার বক্তব্য তারা সমর্থন করে না এবং জয়সওয়াল বলছেন, কোটানকোট বলি, ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে তা ভারত সরকার অনুমোদন করে না। আপনি তো দক্ষিণ এশিয়ার ইতিহাস নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন বা করছেন, ভারতের এমন আচরণকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। ভারত আসলে একটা দ্বিমুখী আচরণ করছে আমরা বলতে পারি, বা এটাকে একটা কৌশলগত দ্বিমুখিতাও বলতে পারি। মানে একদিকে বাংলাদেশের নির্বাচনের পর যে নতুন সরকার এসেছে তার সাথে সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা করছে, অন্তত মৌখিকভাবে হলেও চেষ্টা করছে। আবার এই সরকারকে চাপে রাখারও নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ একই সাথে দুটো পদক্ষেপ মনে হতে পারে স্ববিরোধী, কিন্তু মনে হচ্ছে সচেতনভাবেই করছে। এখন প্রশ্ন হলো কেন এটা করছে, এবং এই দুই দ্বিমুখী কৌশলেরই অংশ আমি বলবো শেখ হাসিনাকে রাজনৈতিক তৎপরতা চালাতে দেয়া। ভারত যাই বলুক, শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করতে পেরেছেন এটা তো একটা রাজনৈতিক অনুষ্ঠান এবং এটা ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব না। ভারত সরকার বাধা দিতে চাইলে এটা হতো না, এটাই স্বাভাবিক। দেখুন, বাংলাদেশে যদি এখন ভারতের কোনো নাগা নেতাকে বা মণিপুরের নেতাকে বা পরেশ বড়ুয়াকে এখানে ঢাকায় কোনো সংগঠন সংবাদ সম্মেলন করতে দেয়, এটা তো বাংলাদেশ সরকার বাধা দিবে। আর যদি অনুষ্ঠিত হয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ সরকারের এতে সায় আছে। ফলে শেখ হাসিনা বাংলাদেশের কাছে একজন পলাতক আসামি, একজন দণ্ডপ্রাপ্ত আসামি। ফলে উনি যখন সংবাদ সম্মেলন করেন, রাজনৈতিক সংবাদ সম্মেলন, সেটা তার মানে ভারত সরকারের কোনো না কোনোভাবে সায় আছে। এখন প্রশ্ন হলো ভারত এটা করতে দিচ্ছে কেন, এটাই তো বিষয়। আমার মনে হয় যে ভারত 2024-এর অগাস্টে আমাদের দেশে একটা যে তার যে বিগত 15 বছরের যে কৌশলগত সুবিধাগুলো ছিল সেগুলো হারিয়ে ফেলেছে। তাই তো 2024-এর অগাস্টের পর এখানে যে রাজনৈতিক পরিবর্তন ঘটলো, এতে ভারতের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তার সে যে সুবিধাগুলো পেত, আমি যদি বলি ট্রানজিট সুবিধা, নৌ সুবিধা, রেলওয়ের সুবিধা, এরকম আরও অনেক ধরনের সুবিধা, বন্দর সুবিধা ইত্যাদি পেয়েছে, এগুলো তার জন্য জরুরি। আরেকটা হলো ভারত বাংলাদেশকে কিন্তু তার বৃহত্তর নিরাপত্তা বলয়ের অংশ মনে করে। বাংলাদেশেরকে সে তার নিরাপত্তার জন্য জরুরি মনে করে। 24-এর অগাস্ট থেকে সে মনে করছে সেই হারিয়ে ফেলেছে এটা। তো এগুলো তাকে ফিরে পেতেই হবে। এগুলো ফিরে পেতে হলে তার পর্যবেক্ষণ হলো বাংলাদেশে যে 2 ধরনের পরিবর্তন ঘটেছে। এক হলো সরকার পরিবর্তন, এখানে যারা এখন গণ অভ্যুত্থানের পরে যে বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি আছে, এগুলো তার জন্য ফেভারেবল নয়। এবং আবার আরেকটা হলো যে এখানে যে সমাজে যে পরিবর্তন ঘটে গেছে, যেটার প্রকাশ ঘটেছে গত 2 বছরে, যে এখানকার সমাজের যে একটা দক্ষিণপন্থার বিকাশ ঘটেছে, একটা যে প্রচণ্ড ভারত বিরোধিতার বিকাশ ঘটেছে, যে এটার জন্য সেই দায়ী আসলে এক অর্থে কিছুটা পরিমাণে। তো এই 2 বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা মিলিত একটা প্রশাসনিক বাস্তবতা তৈরি হয়েছে। এগুলো মনে করছে ভারত দীর্ঘমেয়াদে তার জন্য একটা বিব্রতকর, অস্বস্তিকর, অসহনশীল একটা অবস্থা। সে মনে করছে তার জন্য ফেভারেবল অবস্থা নয়, এইটা তাকে ফিরে পেতে হবে। ফিরে পেতে হলে সেই দ্বিমুখী কৌশল নিয়েছে। একটা হলো বাংলাদেশ সরকারকে
একটা চাপে রাখা এবং এটা দীর্ঘমেয়াদী হবে। আরেকটা হলো একই সাথে যেহেতু একটা নির্বাচিত সরকার হয়েছে, তার সাথে সম্পর্ক তো 2 বছর আগে বেশ তলানিতে ছিল, সেখান থেকে একটু উন্নয়ন ঘটানোর ইচ্ছারও প্রকাশ ঘটাচ্ছে সে। সেই জন্য আমি বলছি এটা একটা কৌশলগত দ্বিমুখিতা। এবং ভারতের হাতে অনেকগুলা স্ট্র্যাটেজিক অ্যাসেটও আছে আমি বলবো। দেখুন, ভারত পানি তার হাতে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট, যেহেতু সে নদী প্রবাহের উপরের দিকে আছে। এটা দিয়ে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করেছে অতীতে, এখনও করছে। এসআইআর এবং এনআরসির মধ্য দিয়ে আসাম এবং পশ্চিমবঙ্গে প্রায় 30 লাখ মানুষকে অবৈধ বাংলাদেশি হিসাবে প্রস্তুত রাখা আছে। এটা সে অল্প বিস্তর ব্যবহার করেছে, ব্যাপকভাবে ব্যবহার করেনি। এইটা তার হাতে একটা অ্যাসেট আছে। কিন্তু সম্প্রতি আমি বলবো একটা বড় অ্যাসেট পেয়েছে তারা, সেটা হলো আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের এখন নিষিদ্ধ কিন্তু অবশ্যই বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বড় দল। সেই দলের সভানেত্রী থেকে শুরু করে মধ্যসারির শত শত সংগঠক ভারতে আছে। অর্থাৎ বাংলাদেশের একটা পুরো দলকে সে পেয়ে গেছে। এই দলকে ব্যবহার করবে সে। নদীর পানিকে যেভাবে ব্যবহার করেছে, অবৈধ বাংলাদেশি বলে 20-30 লাখ লোককে যেভাবে ব্যবহার করার সুযোগ আছে তার, আমি বলবো আওয়ামী লীগকেও ব্যবহার করার তার সুযোগ আছে। তার সেই পুরনো লক্ষ্যগুলো, যে ভূ রাজনৈতিক সুবিধা সে বাংলাদেশে পেয়েছিল, সেগুলো ফিরে পাওয়ার জন্য। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা এখন ভারত করছে বা করবে? আওয়ামী লীগের, দেখুন এখানে একটা ব্যাপার আছে। ভারতের মানুষ এখনকার, আমি 2 বছর আগের কথা বলছি না, এখন ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, তারা মনে করে বাংলাদেশে তাদের স্বার্থ সবচেয়ে ভালো দেখতে পারে আওয়ামী লীগ। দেখুন 2024-এ আমাদের এখানে যখন গণ অভ্যুত্থানের লক্ষ্যে মিছিল মিটিং হচ্ছিল, তখন কিন্তু ভারতের অনেক জায়গায় গণ অভ্যুত্থানের সমর্থনে বা এখানকার ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং হয়েছে, দিনের পর দিন হয়েছে। পশ্চিমবঙ্গে হয়েছে, আরও কয়েক জায়গায় হয়েছে। কিন্তু গত 2 বছরে অনেক পাল্টে গেছে পরিস্থিতি। ভারতে বাংলাদেশ প্রশ্নটা 2024-এর আগের মতো আর নেই। এটা 2026-এ অনেক পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তন কেন ঘটেছে সেটা আমরা বলতে পারি, কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলো প্রতি ভারতের রাজনৈতিক দলগুলো আর আস্থাশীল নেই পুরোপুরি। তারা সম্পর্ক উন্নয়নের কথা বলছে বটে, কিন্তু তারা মনে করেছে আওয়ামী লীগ যেভাবে তাদের কনসার্নগুলো বুঝতো, এই দলগুলো হয়তো সেটা বুঝবে না। এবং তারা এটাও মনে করে যে বাংলাদেশে এমন একটা দক্ষিণপন্থার উত্থান ঘটে গেছে যেটা ভারতের জন্য অস্বস্তিকর হতে পারে, বিব্রতকর হতে পারে, ক্ষতিকর হতে পারে। ফলে তারা, মানে এখানে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ নয়, বেশি গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করার, আওয়ামী লীগকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু এটা নিয়ে যে তারা খুব দ্রুত তাড়াহুড়ো করে চেষ্টা করবে, আমার সেটা মনে হয় না। এটা তাদের একটা, আমি বলবো ভারত একটা লং টার্ম, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগোচ্ছে বাংলাদেশ নিয়ে। শেখ হাসিনা তো বললেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। ওই দিন আমি দেখলাম ওই সংবাদ সম্মেলন বা মত বিনিময় যাই বলেন না কেন, সাকিব আল হাসানও এই ঘোষণা দিলেন যে আমাকে যদি আগে ফিরতে না দেওয়া হয় আমি নেত্রীর সাথে দেশে ফিরব। তো এই যে ফিরে আসার তারা আকাঙ্ক্ষা পোষণ করলেন, তা কতটুকু সত্য হবে বলে আপনার কাছে মনে হয়? বা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কবে নাগাদ প্রাসঙ্গিক হয়ে উঠবে বা আদৌ কখনো হয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন কিনা? দেখুন, আমি তো এগুলো তো অনুমান নির্ভর হবে আমার বক্তব্য। আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক আছেই, আমি বলবো। নিষিদ্ধ হলেই কেউ অপ্রাসঙ্গিক হয়ে যায় না। দেখুন, বাংলাদেশে তো জামাত ইসলাম নিষিদ্ধ ছিল, ভারতে নিষিদ্ধ ছিল, পাকিস্তানেও নিষিদ্ধ ছিল, কিন্তু এই দলটা তো অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই নিষিদ্ধ হওয়ার পরেও। বাংলাদেশে যদি আপনি যে কোনো পরিবার খোঁজ নেন, সেখানে বিএনপির সমর্থক পাবেন, সেখানে এখন জামাত ইসলামেরও সমর্থক পাবেন, এবং সেখানে আওয়ামী লীগেরও সমর্থক পাবেন। তো একটা রাজনৈতিক দলের সমর্থক যদি পরিবার পর্যায়ে থাকে, তাকে আপনি নিষিদ্ধ করে, মানে উধাও করে দিতে পারবেন। কোনো না কোনো আকারে সেটা আসবেই, সেটা সমাজে থাকবেই। তো এখন কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। তার মানে একটা নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনিক পদক্ষেপ আকারে।
একটা রাজনৈতিক বাস্তবতাকে কিন্তু প্রশাসন দিয়ে ধামাচাপা দেওয়াটা পদ্ধতি হিসেবে ভুল। তার মানে এই যে দেখুন শেখ হাসিনা দিল্লিতে একটা সংবাদ সম্মেলন করলো, বাংলাদেশে কিন্তু একটা উথাল পাতাল অবস্থা মিডিয়ায়, রাজনৈতিক পরিমণ্ডলে। তার মানে তো উনি উপস্থিত আছেন বাংলাদেশে এক অর্থে, শারীরিকভাবে নেই, এমনকি ওনার সংবাদ সম্মেলনে ওনার তো চেহারাও দেখা যায়নি, শুধু বক্তব্য শোনা গেছে, কিন্তু তাতে তো বাংলাদেশে আলাপ আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। তার মানে এক ধরনের উপস্থিতি তার আছে। তার মানে বাংলাদেশ আসলে ওনাকে নিষিদ্ধ করতে পারছে না এক অর্থে, এবং আওয়ামী লীগও এখানে একটা বাস্তবতা আকারে আছে। এখন এটা কেন, এটা তাহলে কি দাঁড়াবে অবস্থা? দাঁড়াবে এই যে এই রাজনীতি গণ অভ্যুত্থানের পর আমরা একটা মানে রাজনীতিক বন্দোবস্ত সুরাহা করতে পারি নাই। দেখুন আমি এখানে শ্রীলঙ্কার উদাহরণ দিতে পারি, নেপালের উদাহরণ দিতে পারি। শ্রীলঙ্কায় যখন গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান রাজাপাকসাদের বিরুদ্ধে হলো, সেই দলটার নাম হলো পদুজানা পেরামুনা। ওই সরকার কিন্তু পদুজানা পেরামুনাকে নিষিদ্ধ করে নাই, না, ভোটে আসলো বিশাল ব্যবধানে হারলো। তোরা বিশাল ব্যবধান না, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল, তারা 2% ভোট পেল। ক্ষমতাসীন একটা দল, পার্লামেন্টে যাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, যাদের প্রেসিডেন্ট তারা ছিল, তারা নিশ্চিহ্ন হয়ে গেল, অর্থাৎ জনগণ তাকে নিষিদ্ধ করে দিল। নেপালে দেখুন কেপি শর্মা ওলির দল ইউএমএল পার্টি, ওদেরকে নিষিদ্ধ করা হয়নি। কেপি শর্মা ওলি যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, নিজের আসনে বিপুল ব্যবধানে হেরে গেলেন, পার্লামেন্টেও তাদের ধরাশায়ী হয়ে গেল, অর্থাৎ জনগণ তাকে নিষিদ্ধ করে দিল। আমাদের এখানে আমরা প্রশাসনিকভাবে নিষিদ্ধ করে রাখলাম, তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, তাতে লাভবান হয়েছে আওয়ামী লীগ। সে এখন একটা ভিকটিমহুড নিয়ে আবির্ভূত হচ্ছে, এবং জনমনেও ধারণা আছে যে আওয়ামী লীগ নির্বাচন করলে না জানি কি হয়ে যেত। তো এই ধারণা, এই যে মিস্ট্রি, এই রহস্যটা তৈরি করলেও কিন্তু একটা প্রশাসনিক পদক্ষেপ। আজকে দেখুন শেখ হাসিনা যে করলেন, সংবাদ সম্মেলন করলেন, উনি কিন্তু লাভবান হন নাই এক অর্থে। এই প্রথম উনি প্রকাশ্যে আসলেন, কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে উনি যে জনমতকে তার পক্ষে নিতে পেরেছেন আমার মনে হয়। কিন্তু এই ওনার আবির্ভাবের ভিতর দিয়ে বাংলাদেশেও তার বিরোধী রাজনৈতিক পক্ষ লাভবান হয়েছে, তারা এটাকে দেখে কথা বলার সুযোগ পেয়েছে। ভারতেও বিজেপি লাভবান হয়েছে। ভারতে আওয়ামী লীগের যেহেতু পুরো নেতৃত্ব ভারতে রয়েছে এখন, এবং 2 বছর থাকার ভিতর দিয়ে বিজেপি, কংগ্রেস এইসব দলের সাথে তাদের অনেক দেখা সাক্ষাৎ হচ্ছে, অনেক মেলামেশা হচ্ছে, এবং এইসব দলের এক ধরনের উপশাখায় পরিণত হয়েছে সেখানকার। মানে ভারতে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ এইসব দলের আমি বলবো এক ধরনের সহানুভূতি অর্জন করেছে, এবং তারা বিজেপি বাংলাদেশকে যেভাবে দেখে, কংগ্রেস যেভাবে দেখে, সামান্য ফারাক আছে, কিন্তু এই 2 দল যেভাবে দেখে, এখন ভারতে থাকা আওয়ামী লীগও বাংলাদেশকে ওইভাবে দেখছে বা ওইভাবে তুলে ধরে। আপনি সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য দেখুন। ফলে ভারতের এই দলগুলো কিন্তু আওয়ামী লীগের এই সব ভূমিকা, শেখ হাসিনার কনফারেন্সে লাভবান হয়েছে। মোদি গভর্নমেন্ট এই দলগুলোর কর্মীদের ঠান্ডা রাখতে পেরেছে। বাংলাদেশেও জামাত, এনসিপি, এমনকি বিএনপি এটাকে উপলক্ষ করে কথা বলতে পেরেছে। তো এরা, আমি বলবো এই যে দেশের 2 দলই লাভবান হচ্ছে, কিন্তু শেখ হাসিনা খুব একটা লাভবান হতে পেরেছেন বলে আমার মনে হয়। আপনি নেপাল এবং শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছিলেন যে কিভাবে 2টি ক্ষমতাসীন দল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল বা পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেল। আমরা ইতিহাসে দেখেছি মুসলিম লীগও এভাবে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি যে অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্তটি ছিল কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়ার আওয়ামী লীগের, বিএনপি সরকার তার মানে বাদ না দিয়ে আবার সেটি কন্টিনিউ করে গেল, তার মানে এটি একটা রাজনৈতিক ভুল? আমি বলবো যে রাজনৈতিক ভুল। দেখুন এই যে মুসলিম লীগের কথা বললেন, 47-এ ভাবুন মুসলিম লীগ কী পরিমাণ জয় নিয়ে সেটাই পূর্ব বাংলায়, পাকিস্তানে ক্ষমতাসীন হয়েছিল, কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষই সবচেয়ে বেশি ভোট দিয়েছে। 47 থেকে 54 নির্বাচনে নুরুল আমিন পর্যন্ত হেরে গেলেন খালেদ নেওয়াজ, মানে একজন কিশোরের কাছে বলা যায়, একটা ল কলেজের স্টুডেন্টের কাছে। তো এই যে হলো, মুসলিম লীগ আর ফিরে আসতে পারেনি। তো তার মানে জনগণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অসম্ভব ক্ষমতা ধারণ করে। আপনি ভাবুন যে মুসলিম লীগকে যদি নিষিদ্ধ করা হতো, এটা কি ঘটতো প্রশাসনিক পদক্ষেপ? তা হতো না, জনগণের সিদ্ধান্তে সেটা হয়েছে। আমাদের এখানেও মানে আমি বলবো যে
অন্তর্বর্তীকালীন যে সিদ্ধান্তটা নিয়েছিল এবং বিএনপি যে সিদ্ধান্তটা বহাল রেখেছে এইটা ভুল। এতে লাভবান হয়েছে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ। দেখুন, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক কিভাবে করা হলো, যে নির্বাচনকালে বিএনপি, এনসিপি, জামাত ইসলাম সবাই তো আওয়ামী লীগের নেতাদের কাছে বিভিন্ন এলাকায় ধর্ণা দিয়েছে, তাদের ভোট ব্যাংকটা ব্যবহার করেছে, ভোটটা পেতে চেয়েছিল। এইটা হলো একটা দিক। দ্বিতীয়ত যেটা আমি বললাম, সমাজে যদি ওই দল থাকে, একটা আদর্শের প্রভাব থাকে, একটা দলের সমর্থক থাকে, তাকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ বা বিচার করা উচিত ছিল যারা সেই দলের লোক হিসাবে নানা ফৌজদারি অপরাধে যুক্ত ছিল, তাদের ব্যাপক তদন্তের ভিত্তিতে ন্যায়ানুগ বিচার প্রক্রিয়ায় তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন আছে। কিন্তু একই সাথে নির্বাচিত সরকারের গণ অভ্যুত্থানে বিজয়ী সমাজের দায়িত্ব ছিল একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, বাংলাদেশে একটা রাজনৈতিক বন্দোবস্তে, পলিটিক্যাল সেটেলমেন্টে হাত দেওয়া, যাতে আমরা এই কেওয়াস থেকে বেরোতে পারি। 2025 মনে হয়েছে এরকম কেওয়াস হবে না, কিন্তু দেখুন 2026 মাঝামাঝি এসে মনে হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক কেওয়াসটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। সামনের দিকে আমরা যত যাব এই সমস্যাটা কিন্তু বড় হয়ে যাবে। দেখুন, আপনার শরীরে যদি প্রেশার বাড়ে, আপনার শরীরে যদি ডায়াবেটিস থাকে, ধরেন আপনি মধ্যবয়সী মানুষ, হয়তো হয়নি, আমার হয়েছে একটু, এটা যদি শনাক্ত হয় তখন আমরা তো লাইফস্টাইলে পরিবর্তন করি, কারণ আমাদের তো সুস্থ থাকতে হবে। বাংলাদেশের সমাজকেও তো সুস্থ রাখতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমরা বারবার গণ অভ্যুত্থান করছি তো একটা গণতন্ত্রের জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য। কিন্তু আমরা যদি সমাজের ভিতর ফোঁড়া রেখে দেই, টিউমার তৈরি করে রাখি, চিকিৎসা না করি, তাহলে তো সেখানে গ্যাংগ্রিং হয়ে যাবে, সেটা সমস্যা হবে। বিষয়গুলো প্রশাসনিক চোখ দিয়ে দেখলে তো হবে না। দেখুন, আমাদের পুলিশ বাহিনীর সদস্য 2 লাখ 3 লাখ, এই পুলিশ বাহিনী দিয়ে আমি কি 1 কোটি, একটা দলের 1 কোটি সমর্থককে ধামাচাপা দিয়ে রাখতে পারবো? এইটা ভাবা তো আমার মনে হয় পুলিশ বাহিনীকে প্রতি একটা ইনজাস্টিস করা হবে। যেই সমস্যাটা রাজনৈতিক সমস্যা, সেইটা যদি আমি প্রশাসনকে বলি তোমরা সামলাও, প্রশাসনের প্রতি তো এটা একটা ইনজাস্টিস, একটা বিব্রত করছে, আপত্তি আর কি। তাহলে কি এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা চলে গেলাম যে একটা রাজনৈতিক ভুল হয়ে গেছে এবং সেটা সংশোধনের আর সুযোগ নেই, নাকি আছে? না, অবশ্যই সংশোধনের সুযোগ আছে। আমরা সমস্যার খুবই প্রাথমিক পর্যায়ে আছি। দেখুন, আমি এখানে আরেকটা উদাহরণ দিতে চাই। কিন্তু আওয়ামী লীগকে যদি এখন আবার রাজনীতি করবার সুযোগ দেওয়া হয়, দেশে কি এক ধরনের অস্থিতিশীলতা বা অশান্ত পরিস্থিতি তৈরি হবে? না, আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয় এখনই আমি একটা সমস্যাটা তুলে ধরতে চাই। দেখুন, 1970 সালে আমাদের দেশে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতে, তাই তো, 6 দফার ভিত্তিতে। তখন পাকিস্তানের শাসকদের দায়িত্ব কি ছিল? সামরিক শাসকদের। যেই দল নির্বাচনে জিতেছে তাকে সরকার গঠন করতে দেয়া, এটাই তো পলিটিক্যাল সেটেলমেন্ট। তারা সেটা করলো না, তারা সামরিক বাহিনীকে লেলিয়ে দিল। তাতে কি হলো? তাতে তো যে আওয়ামী লীগ শুধু সরকার গঠনের চেষ্টায় ছিল, তাই তো বক্তৃতা বিবৃতি ছিল যে ক্ষমতা হস্তান্তর করো, আমাদেরকে প্রধানমন্ত্রী হতে দাও, সরকার গঠন করতে দাও, তখন মুক্তিযুদ্ধে পরিণত হয়ে গেল। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটাই ভেঙে গেল। যেটা একটা সাধারণ পলিটিক্যাল ডিসিশনের ভিতর দিয়ে সমস্যার সমাধান হতে পারত, সেইটা একটা রাষ্ট্রের বিভক্তির দিকে চলে গেল। আমি এটাই বলছি, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান, রাজনৈতিক সমস্যার সামরিক সমাধান হয় না, করতে গেলে সমস্যাটা বাড়ে। তাহলে এখন সরকারের ওয়ে আউটটা কি হবে? ওয়ে আউট তো বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম পাতায় আছে। বিএনপি, আপনি নির্বাচনী ইশতেহার দেখলেন, প্রথম পাতাতেই আছে যে আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব। আমরা একটা কিছু ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুলের রিসেন্ট একটা আমি দেখলাম ইন্টারভিউতেও থাকছিল। হ্যাঁ, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রথম মাসেই তখন একজন উপদেষ্টা বলেছিলেন যে আমাদের এটা করতে হবে, আমরা এটা করব। কিন্তু তারা সেটা করেননি, বিএনপিও এটা করেনি। আমাদের উভয় সরকার ধরে নিয়েছে এটা একটা প্রশাসনিকভাবে আমি ধামাচাপা দিয়ে রাখবো। দেখুন, আওয়ামী লীগও ভেবেছিল জামাত ইসলামকে আমি প্রশাসনিক সিদ্ধান্তে কিন্তু সেটা তো হয়নি। কারণ হয়নি, একটা সমাজে যখন কোনো কিছুর বাস্তবতা থাকে, সেইটা আপনি তো গুলি মেরে সমাধান করা যাবে।
জুলাইতে আপনার একটা লেখা পড়ছিলাম, শিরোনামটা এমন, গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কিভাবে উদযাপন করব। তো শেষ কটা লাইন আমার কাছে খুব ভালো লেগেছে, আমি কোট করে রেখে দিয়েছি। আমি দর্শকদের সুবিধার্থে একটু পড়ে শোনাতে যাচ্ছিলাম। আপনি লিখেছেন, রাজনীতিবিদরা যা পারে না, এই সাধারণ মানুষই কোনো এক গভীর পূর্বপুরুষীয় শক্তিতে সেসব অসাধ্য সাধন করে ফেলতে সক্ষম হয়। তাতে দুঃশাসক পালায়, কিন্তু রাষ্ট্র থেকে যায় আগের মতো, আর থাকে গুচ্ছ গুচ্ছ আপোষ, বিশ্বাসঘাতকতা, বোবা ক্ষোভ। তো আজকেই আমরা যদি ধরে নেই, এই দিনেই 2024 সালে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই সরকার ক্ষমতা ছাড়লো, আরেকটা সরকারের 6 মাসও এই 17 তারিখ হতে যাচ্ছে। এই 2 বছর যেই সময়টা আমরা দেখলাম, একটা ফ্যাসিস্ট সরকার পতনের পরের যে 2টা বছর, সেখানে আপনি কোন কোন ক্ষেত্রে আপোষ হতে দেখলেন, কোথায় কোথায় জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হলো, আর বললেন যে একটা বোবা ক্ষোভ রয়ে গেল, এই ক্ষোভটা কিসের? ধন্যবাদ। দেখুন, এটা তো সত্য যে 15 বছর শেখ হাসিনা যেভাবে চালিয়েছিলেন, এটা আপনি নিজেই বললেন, পেশাবাদী একটা ব্যবস্থা ছিল, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু যারা বিরোধী দল ছিল, তার বিরোধিতা করছিল, তারা কিন্তু সফল ছিল না। বিএনপি বারবার আন্দোলন করেছে বটে, তাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, কিন্তু তারা সফল ছিল না। জামাত ইসলামও সফল ছিল না, তারা নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগকে হটাতে তো পারেনি। সেই কাজটা করে দিয়েছে ছাত্ররা, শ্রমিকরা, ক্ষুদে দোকানদাররা যখন মিলিত হয়েছে। 24-এর আন্দোলন তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, রাজনৈতিক কর্মীরা ছিলেন, কিন্তু একেবারে নেতৃত্ব দিয়েছে যারা রাজনৈতিক দলের বাইরের মানুষ, ছাত্র কর্মীরা, বিভিন্ন যাত্রাবাড়ি, আশুলিয়া ইত্যাদির শ্রমজীবীরা, একেবারে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তো সেইটা আমি বলেছি যে রাজনীতিবিদরা যা পারে নাই, সাধারণ জনগণ একটা স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে ফেলেছে। সেইটা হলো জনগণের দিক থেকে একটা, আমি বলবো একটা মহাকাব্যিক ব্যাপার হয়েছে, এবং বাংলাদেশকে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি দিয়েছে। কিন্তু মুক্তি দেওয়ার সময় জনগণ এটাও বলেছে যে সে এরপর কি চায়, একটা নতুন সরকার, নতুন বন্দোবস্তের কাছে তার প্রত্যাশাটা কি, সেটা কোথায় বলেছে সে? এই আন্দোলনে তো সে কোনো দলিলপত্র দিয়ে আন্দোলনটা হয় নাই, সে বলেছিল তখনকার গ্রাফিতিগুলোতে, তখনকার মানুষের বক্তৃতায়। আপনি ঢাকা শহর জুড়ে, এমনকি মফস্বল শহরেও, অন্তত ঢাকায় আমি নিজে দেখেছি, 6ই আগস্ট, 7ই আগস্ট, মায়েরা ছাতা ধরে, তখন বৃষ্টি হতো, একটু একটু বৃষ্টি হচ্ছিল, মায়েরা ছাতা ধরে দাঁড়িয়ে আছে, কিশোররা গ্রাফিতি আঁকছে। এরকম মিরপুর, মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বহু জায়গায় আমি দেখেছি। এবং সেই গ্রাফিতিগুলোর উপর বই বেরিয়েছে এখন, আপনি সেই বইগুলো দেখুন, সেখানে মানুষের কি আকাঙ্ক্ষার কথা বলা আছে। এটাই হলো 24-এর গণ অভ্যুত্থানের দলিল, যে মানুষ কি চেয়েছিল। তো মানুষ কি চেয়েছে সেই সময়? মানুষ চেয়েছিল যে এমন একটা সরকার আসুক যে নির্বাচিত স্বৈরাচার হয়ে উঠবে না, যেখানে ক্ষমতা শুধু একজনের হাতে থাকবে না, ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ হবে। আমাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কিছুটা স্থানীয় সরকারের কাছে যাবে। আমাদের সচিবালয়ে, আমাদের ভূমি অফিসে, আমাদের ডিসি অফিসে, আমাদের দারোগার অফিসে যে উপনিবেশিক ব্যবস্থাটা, সেটা বদলাবে। এখন সম্পর্কটা কেমন? প্রভু আর বৃত্তের সম্পর্ক। আমাদের সচিবালয়ের সচিবরা হলো সে ব্রিটিশ আমলের সচিবদের মতোই আছে। সেখানে যারা সার্ভিস প্রত্যাশী, আপনি ভূমি অফিসে যান, সেখানে জনগণের প্রতি আচরণ করা হয় বৃত্তের মতো, করুণা করা হয় তাদের। সেই করুণাটুকু পেতেও এখানে ঘুষ, দুর্নীতি ইত্যাদি আছে। এই ব্যবস্থার বদল ছিল। এইটা হলো বহুদিনের ক্ষোভ মানুষের, 55 বছরের না পাওয়াটা সে পাবে আশা করেছিল নতুন সরকারের কাছে। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, আমি আর বিস্তারিত বলতে চাই না। কিন্তু ব্যর্থতা কোথায় হলো দেখুন, এই যে 2 বছর পূর্তি হলো কয় তারিখে? 5ই আগস্ট, 4ঠা আগস্ট। এই 4ঠা আগস্ট সরকার দুটো সিদ্ধান্ত নিয়েছে দেখুন। অর্থাৎ গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ঠিক আগের দিন, মানে যেদিন আগামী দিন ছুটি, মানুষ প্রস্তুত গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করবে, সেদিন সরকার দুটো সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। একটা হলো গুম প্রতিরোধ আইনের খসড়া পাশ করেছে,
আরেকটা হলো অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল করেছে এবং ওষুধের দাম নির্ধারণের পদ্ধতিও বাতিল করেছে। আমি অনেক কিছু বাদ দিয়ে দুটো সিদ্ধান্ত নিয়ে বলতে চাই কোথায় বিশ্বাসঘাতকতাটা হচ্ছে বা বিপ্লব এই মুহূর্তটা গণ অভ্যুত্থানটা কোথায় ব্যাহত হচ্ছে। গত 15 বছর শেখ হাসিনার আমলে একটা বড় সমস্যা ছিল গুম। বিএনপির বহু কর্মী, অন্য দল বাদ দিলাম, সাংবাদিকদের কথা বাদ দিলাম, লেখকদের কথা বাদ দিলাম, বিএনপিরই তো শত শত কর্মী গুম হয়েছে। তার মানে এটা একটা বড় সমস্যা এবং বিশ্বের যেসব জায়গায় গত ওই 15 বছর বেশি গুম হয়েছে তার মধ্যে একটা ছিল পাকিস্তানের বেলুচিস্তান, আরেকটা ছিল বাংলাদেশ। তাহলে মানুষ আশা করেছিল নতুন সরকার এসে গণ অভ্যুত্থানের পর এমন একটা আইনি ব্যবস্থা হবে যে গুমের সমস্যাটা থাকবে না। সরকার যদি কাউকে ধরতে চায় আইনি পদ্ধতিতে ধরবে, আইনি পদ্ধতিতে বিচার হবে, কারো সাজা হবে, কেউ খালাস পাবে। অন্যায়ের মীমাংসা এভাবে হবে, গুমের মাধ্যমে হবে না। কিন্তু এই আইনে বলা হলো, এই আইনে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইনে ছিল যে গুমের অভিযোগের তদন্ত করবে মানবাধিকার কমিশন এবং পুলিশি ব্যবস্থাও থাকবে, কিন্তু মানবাধিকার কমিশনকে এখানে দায়িত্বের জায়গায় নিয়ে আসা হয়। কিন্তু এই সরকার এসে করলো কি, গুমের তদন্তের দায়িত্ব দিল পুলিশকে দিলে কি সমস্যা হতে পারে? ধরেন আপনি গুম হলেন, সাধারণ মানুষ, আপনি অভিযোগ করলেন, ও গুম কাদের দ্বারা হয়েছে? 15 বছরের অভিজ্ঞতা হলো বিভিন্ন বাহিনী দ্বারা বেশি গুম হয়েছে মানুষ, এর বাইরেও হয়েছে, কিন্তু বিভিন্ন বাহিনী দ্বারা হয়েছে এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাই তো এইসব সিদ্ধান্ত নেন বা তারাই নিয়েছিল। তাহলে একজন নিম্ন স্তরের পুলিশ কর্মকর্তা কি এই ধরনের ঊর্ধ্বতনদের গুমের বিষয় তদন্ত করে সঠিক সিদ্ধান্ত দিবে? তদন্তের সঠিক ফলাফল তুলে ধরতে পারবে? ধরেন আমি আপনার বিরুদ্ধে আপনার অফিসের সিইওর কাছে, মানে সিইও দ্বারা আমি একটা নিগ্রহের শিকার, আপনার কাছে অভিযোগ করছি, এখন আপনি এটার তদন্তের দায়িত্ব, আপনি কি সিইওর বিরুদ্ধে রিপোর্ট দিবেন? দিয়ে কি আপনি এই অফিসে থাকতে পারবেন? যদি হয় তাহলে সেটা ভেরি রেয়ার কেস হবে, খুবই বিরল। মানে দিলেও তো আপনি চাকরিচ্যুত হবেন, বরং এই ভয়ই আপনি দিবেন না। আমি সাধারণ বাস্তবতার উপর দাঁড়িয়ে তো আমাদের চিন্তা করতে হবে। তার মানে পুলিশ বাহিনীর ওই যে তদন্ত কর্মকর্তা আসলে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতনদের বিরুদ্ধে এরকম। কিন্তু মানবাধিকার কমিশনও কি ইকুইপড এনাফ, বা তারাও কি শক্তিশালী? তার মানে ইকুইপ করতে হবে আমাদের। তার মানে নতুন বন্দোবস্তে আমরা আশা করেছিলাম আরো উন্নত, বিগত আমলের চেয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও আরো অগ্রসর সিদ্ধান্ত, যে এমন একটা তদন্ত ব্যবস্থা হবে যেখানে তদন্তকারীর ভয়ভীতি থাকবে না। নতুন আইনে এও করা হয়েছে যে কোনো তদন্ত যদি দেখা যায় যে গুমের ঘটনার অভিযোগটা সত্য নয়, তাহলে অভিযোগকারীকে 5 বছর সাজা পেতে হবে। এখন আমি অভিযোগ করলাম আপনার সিইওর বিরুদ্ধে, আপনি বললেন যে না অভিযোগটা সত্য নয়, আমার 5 বছর সাজা হবে। তার মানে এই সাজার ভয়েই তো মানুষ অভিযোগ করবে। তারপর দেখুন এই গুম আইনটা, খসড়া আইনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মতামতের জন্য রাখা হয়েছিল একদিনের জন্য। কেন এরকম একটা গুরুত্বপূর্ণ আইন 15 দিনের জন্য রাখতে সমস্যা কি? 2 বছর যে আইন হয়নি, না হয় আরো 15 দিন পরে হলো, সবার মতামত শোনা দরকার ছিল, সেটা হলো। খসড়া আইনটা মন্ত্রী পরিষদে পাশ হয়ে গেল। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাটা দেখুন, বাংলাদেশে যদি 17 কোটি মানুষ থাকে, সবাই তো ওষুধ বছরে অন্তত একটা না একটা ওষুধ তো সবার লাগে। এখানে অত্যাবশ্যকীয় ওষুধের একটা তালিকা আছে, মানে ধরেন 170-80টা ওষুধের একটা তালিকা আগে থেকেই ছিল। 117টা ছিল, ওইটাই 295টা করেছে। হ্যাঁ, যে এগুলো জরুরি ওষুধ। বাংলাদেশে কিন্তু প্রায় 1100-র মতো ওষুধ আছে, কিন্তু কিছু তো আসে জরুরি, সেগুলার সবার স্বার্থ জড়িত, যে এগুলার দাম নির্ধারণের ক্ষেত্রে সরকার ভূমিকা রাখবে, যাতে এগুলো সবার, অবশ্যই ওষুধ কোম্পানির লাভ নিশ্চিত করা হবে, কিন্তু একটা সহনশীল দাম যেন থাকে, মুনাফার পরিমাণ যেন একটা সঙ্গত থাকে। এটা 290-97টি করা, 95টি করেছিল। বর্তমান সরকার এটাকে বাতিল করে। কিন্তু বর্তমান সরকার দেখলাম যে বলছে যেহেতু এটা জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের কোনো প্রকার মতামত নেওয়া হয়নি, মতামত নিয়ে তো জিনিসটা আরো আপডেট করবে। মতামত নেওয়ার
এখন নাকি তারা বলছে যে তারা এই মতামতটা নিবে এবং নিয়ে নাকি না, এটা সমালোচনার উপর বলছে কেন মতামত নেওয়ার আগে এটা বাতিল করতে হবে কেন? মতামতের ভিত্তিতে গুম আইনের ক্ষেত্রেও আমরা তো আরো অগ্রসর সিদ্ধান্ত চাইছি। বর্তমান সরকার তো তার নির্বাচনী ইশতেহারে একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থারই প্রতিশ্রুতি দিয়েছে। পরিষ্কার। আচ্ছা আলতাফ ভাই, আপনার কি মনে হয় যে ওষুধ কোম্পানিগুলোর এখানে কোনো হাত আছে, বা সরকারের কেউ কেউ, মানে অনেকে অভিযোগ করে, আমার অভিযোগ না, অনেকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বলছে যে সরকারের কেউ কি তাহলে ওষুধ কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল কিনা? হাত আছে কি নাই তার চেয়েও ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ হলো এই সিদ্ধান্তের লাভবান কে। আমি বলবো এই যে অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কথা বলছেন আপনি, 5ই আগস্ট, জি, এই 2026-এর 5ই আগস্ট তো বাংলাদেশে ওষুধ কোম্পানিগুলোর বিজয় উৎসব হওয়ার কথা। দেখুন 17 কোটি মানুষ যদি সরকারের এই সিদ্ধান্তের কারণে বছরে 2বার ওষুধ 200 টাকা করে বেশি যায়, আপনি 17 কোটি গুণ 200 দিয়ে হিসাব করুন, তার লাভের অঙ্কটা কত বড় হলো। তার চেয়ে বড় কথা, রাজনীতিকভাবে এটা তো অভ্যুত্থানের যে চেতনা, যেটা নিয়ে আমরা আলাপ করছি, আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা থেকে পশ্চাৎদাবন হলো। গুম আইনের ক্ষেত্রেও হলো, এই ওষুধ সিদ্ধান্তের ক্ষেত্রেও হলো। তো একই দিনে এই দুটো ঘটনা ঘটলো, আরও পড়ে 4 বছর 5 বছর পড়ে আছে। তো আমি বললাম যে এগুলো হলো অশনি সংকেত আর কি। আমি দেখছিলাম ওষুধ নিয়ে আপনি একটি লেখা লিখেছিলেন তারপরে, এবং সর্বশেষে লেখলেন যে জনস্বার্থের জন্য মোটা দাগের বেইমানি এগুলো। তো একটা সরকার গঠিত হলো 6 মাস হলো না, এখনই মানে জনগণের কথা না ভেবে কারো কারো স্বার্থের কথা ভাববার তাদের দরকার হচ্ছে কেন? দেখুন, এইটার জন্য আমি বিরোধী দলকেও কিছুটা দায়িত্ব নিতে বলবেন। এই সরকার গঠন করেছে, এবং সরকার তো দেখুন, আমাদের সরকার গঠনের আগে তো একটা পার্লামেন্ট গঠিত হয়েছে। জি, এই পার্লামেন্টে আপনি ডেটাগুলো দেখুন, প্রায় 90% সদস্যই, পার্লামেন্টের সদস্যই যারা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে, তারা কিন্তু কোটিপতি। তাই কোটিপতিরা তো কোটিপতিদের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন। এই কোটিপতি তো ব্যবসা বাণিজ্যের জগতের মানুষ, তাই তো? এই পার্লামেন্টে কোনো কৃষিবিদ মানে কৃষক নেই, কৃষক প্রতিনিধি নেই। এই পার্লামেন্টে শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই। ফলে ব্যবসায়ীরা আছেন, একচেটিয়াভাবে আছেন, ব্যবসা বাণিজ্যের প্রতিনিধিরা বেশি আছেন। সিদ্ধান্ত সেরকমই হবে। ফলে এই পার্লামেন্টের এই সদস্যদের উপর দাঁড়িয়ে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু এই সময় যে বিরোধী দল গণঅভ্যুত্থানের এজেন্সি দাবি করছে, তাদের একটা বড় দায়িত্ব ছিল সরকারকে এই ধরনের জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখা, জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের জন্য চাপ দেয়া। কিন্তু সেটা তো করছে না বিরোধী দল। কি নিয়ে ব্যস্ত মনে হচ্ছে আপনার কাছে? আমি তো এখানে এই মুহূর্তে কোনো বিরোধী দলও নেই আমি বলবো বাংলাদেশে। আমি একটা উদাহরণ দিই। কেন, মাঠে তো দেখলাম খুব মারামারি হচ্ছে, ছাত্রদল শিবির মারামারি করলো, 4টা বিশ্ববিদ্যালয়, এগুলো হলো মাঠ দখলের মারামারি। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা পলিটিক্যাল ইকোনমির ইউনিটও। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা বড় বাজেট থাকে, বিশ্ববিদ্যালয়ের চারপাশে নানা ধরনের বাণিজ্যিক স্বার্থ থাকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করবে, সেইটা দখলের যুদ্ধ। এই ছাত্রদল ছাত্র শিবিরের যুদ্ধ তো এই কারণে হচ্ছে না ছাত্রদের কোনো স্বার্থ নিয়ে, যে বেতন কমানোর জন্য, শিক্ষা ব্যয় কমানোর জন্য, শিক্ষার গুণগত উন্নয়নের জন্য কোনো মতবিরোধ হচ্ছে আর মারামারি হচ্ছে। এই মারামারিটা হচ্ছে ওই জায়গাটার নিয়ন্ত্রণের জন্য, কর্তৃত্বের জন্য। এখানে যার নিয়ন্ত্রণ থাকবে, শিক্ষক নিয়োগে তারা প্রাধান্য পাবে, ঠিকাদারি কাজে তারা প্রাধান্য পাবে, মানে হলের ক্যান্টিনে তারা প্রাধান্য পাবে, ওই ঠিকাদারিটা। আমি যে বিরোধী দল নেই বলছি, আমি একটা উদাহরণ দিতে চাই। দেখুন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করে গেল, এইটা তো একটা বড় সমস্যা, বাংলাদেশের গলার কাটা হয়ে আছে। 350 আসনের পার্লামেন্টে মাত্র একজন সদস্য দেখলাম যে এটা প্রকাশের দাবি জানিয়েছে, আর 349 জন সদস্যই সময় পেল না গত 5 মাসে এই বিষয়ে একটা দাবি তুলতে। তো বিরোধী দল কোথায় বাংলাদেশে? এই বিরোধী দলের যখন আমরা বলছিলাম যে মাঠ দখলের লড়াই, যেটা আপনি বলছিলেন, আমরা দেখলাম যে এনসিপি যখন সিলেটে গেল তখন এনসিপির উপর হামলা হলো, বিএনপির স্থানীয় পর্যায়ের লোকজন হামলা করলো, আবার সেন্ট্রাল কমান্ড বলছে যে আমরা তো এসব অ্যালাউ করি না, তবে হলো। এরপর ছাত্রদল শিবিরের মধ্যে আবার মারামারি দেখলাম, এবং সবগুলোই ঘটলো এই জাস্ট 2 বছর 5 আগস্ট হবে তার আগের মুহূর্তগুলোতে। একটা জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছিল,
সেই জাতীয় ঐক্য কি আপনার কাছে মনে হয় এখন কিছু অবশিষ্ট আছে? না, নেই। এই যে আমরা আমাদের যে আলাপ শুরু হয়েছিল যে ভারতের ভূমিকা দিয়ে, ভারত কেন বাংলাদেশের সরকারের প্রত্যাশার বিপরীতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দিলেন? বাংলাদেশ সরকার তো বারবার বলছে শেখ হাসিনাকে যেন রাজনীতি করতে দেয়া না হয় ভারতে, কি ভারত তারপরও দিল কেন? কারণ বাইরের দেশগুলো ইতিমধ্যে বুঝে গেছে যে বাংলাদেশে গণঅভ্যুত্থানকালীন জাতীয় ঐক্যটা নেই। বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়া প্রয়োজন ছিল দেশটাকে শক্তিশালী করার জন্য, সেইটা ঘটেনি। অর্থাৎ বাংলাদেশ আবার কিন্তু একটা দুর্বল রাজনীতির মধ্যে প্রবেশ করেছে। একটা দেশ যখন বিভক্ত থাকে তাকে নিয়ন্ত্রণ করা, তার উপর খবরদারি করা বেশি সহজ হয়। বাংলাদেশ আবার সেই অবস্থায় পড়ে গেছে। শুধু যে জাতীয় ঐক্য ভেঙে গেছে তা নয়, আমি বলবো প্রচণ্ড রকমের সমাজকেও আমরা বিভক্ত করে দিয়েছি বিভিন্ন কিভাবে? সাংস্কৃতিক যুদ্ধের মধ্য দিয়ে। দেখুন, গণঅভ্যুত্থানের পর যখন প্রয়োজন ছিল প্রশাসনিক সংস্কারের দাবিতে একটা জাতীয় ঐক্যমত, তখনই দেখা গেল আমাদের একদল বুদ্ধিজীবী বিভিন্ন সাংস্কৃতিক ইস্যুতে একটা সাংস্কৃতিক যুদ্ধ লাগিয়ে দিলেন। মেয়েদের ওড়না নিয়েই তো কয়েক মাস চলে গেল যুদ্ধে, মাজার ভাঙা হলো। তো গণঅভ্যুত্থানের পর মেয়েদের বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান নিয়ে মারামারি হলো, খেলতে যেতে সমস্যা তার হলো। মানে এই সাংস্কৃতিক বিষয়গুলোকে নিয়ে আসা হলো কিন্তু পরিকল্পিতভাবে নিয়ে আসা হলো, যাতে ওই গণঅভ্যুত্থানের পর সংস্কারের প্রশ্নে যে জাতীয় ঐক্যমত গড়ে উঠেছিল, যেই সংস্কারগুলো হলে প্রশাসনের সংস্কার হতো, পুলিশ বাহিনীর সংস্কার হতো, অলিগার্কির মার্কেট সিন্ডিকেটের সংস্কার হতো, তারাই আমি বলবো এই বুদ্ধিজীবীদের নামিয়ে দিল সাংস্কৃতিক যুদ্ধে। তখনই দেশটা আবার বিভক্ত হয়ে গেল। কিন্তু এই বিরোধী দল যারা আছে বা সরকারি দলও আছে, আমি তাদের নেতা নেতৃত্বের বক্তব্য খেয়াল করছিলাম, তারা কিন্তু আবার একটা ব্যাপার বলেন যে আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ রয়েছি, সেটা হচ্ছে হাসিনা হটাও। এটা কি আসলে আছে? এটা এখন আমি বলবো তাহলেই তো ঐক্যবদ্ধ বলা যেতে পারে। হ্যাঁ, সেটা তো একটা রাজনৈতিক পণ্য আকারে আছে। আচ্ছা, মানে সেই এটাকে দেখুন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, আপনি দেখুন মুক্তিযুদ্ধের প্রধান শক্তি কারা ছিল মাঠ পর্যায়ে? কৃষকরা, ছাত্ররা, সাধারণ মানুষ। কিন্তু 72, 73, 74-এ মুক্তিযুদ্ধটা অন্যদের ব্যবসার পণ্যে পরিণত হলো। জুলাইও তাই। 24-এর গণ অভ্যুত্থানের পরও গণ অভ্যুত্থান করেছে, শহীদদের তালিকা দেখুন আপনি, সবচেয়ে বেশি মারা গেছে শ্রমিকরা। ওদের কি কোথাও পান আপনি? গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কোথাও কি শ্রমিক কণ্ঠ পাওয়া যায়? নেই। কিন্তু গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে তর্ক বিতর্ক মারামারি করছে কিন্তু অন্যরা। তো এই যে গণ অভ্যুত্থানের মালিকানা, এজেন্সি, কে এক দফা দিল, এগুলো এখন বড় রাজনৈতিক পণ্য হয়ে গেছে। কিন্তু গণ অভ্যুত্থানের এক দফা আসলে কি? গণ অভ্যুত্থানের এক দফা তো ছিল যে আমরা আর পুরনো বন্দোবস্তে থাকবো না, আমরা আর নির্বাচিত স্বৈরতন্ত্রে ফিরতে চাই না, তাই না? স্থানীয় সরকারের সংস্কার করতে হবে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের হাতে ক্ষমতা বাড়াতে হবে, আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে, অর্থ পাচার বন্ধ করতে হবে। কিন্তু সেই এক দফার কই? সেই এক দফার মালিক কারা? সেই এক দফার তো আর খোঁজ মিলছে না, সেটা তো নিখোঁজ হয়ে গেছে। জনাব আলতাফ পারভেজ, আপনি বলছিলেন যে গণ অভ্যুত্থান কে করলো তার মালিকানা নিয়ে সবাই টানাটানি করে। তো আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটা অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি ছিল, বিদেশি কূটনীতিকরা এসেছিল অনেকে। সেখানেও একটা ডকুমেন্টারি দেখানো হলো, তা নিয়ে রীতিমতন হই হট্টগোল, বিদেশিরা চলে গেল এবং রাষ্ট্রপতি শেষ পর্যন্ত বললেন যে এই ঘটনায় এই যে আমরা একভাবে নাস্তানাবোধ হলাম, তাতে সবচেয়ে বেশি খুশি হবেন যিনি দেশের বাইরে বসে আছেন, সম্ভবত শেখ হাসিনার কথাই বলছেন। এবং সেখানে কূটনীতিকরা চলে যাওয়াটাও একটা ভালো বার্তা দেয় না বলছে। এই মানে আমার কাছে বিষয়টি দেখে আর কি আশ্চর্য লেগেছে যে একটা সময় ছিল যে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হতো, 71-কে একটা দলের নিজস্ব সম্পদ বলে বলা হতো, অন্যান্য সবাই সেখান থেকে বাদ পড়ে যেত। জুলাই অভ্যুত্থান তো সবার চোখের সামনে ঘটেছে। এইটা নিয়েও যখন চেষ্টাটা হয়, এই চেষ্টাটাকেই আপনি কিভাবে দেখেন? মানে কিছুই কি শিখছে নাকি? না, আমরা কিছু শিখছি না। আমরা একটা মানে এগুলো এক ধরনের আমি বলবো নোংরা ব্যাপার আর কি। দেখি কেউ অতি উৎসাহী হয়ে করে ফেলে। হ্যাঁ, না, কিন্তু এই অতি উৎসাহী থামানোর দায়িত্ব তো রাজনৈতিক নেতৃত্বের। মানে জুলাই তো এটা স্পষ্ট। দেখুন,
একাত্তরের জন্ম হয়েছিল 70-এ আওয়ামী লীগের নির্বাচনী ফলাফলকে যখন বাস্তবায়ন করতে দেয়নি, ফলে আওয়ামী লীগের একটা রাজনৈতিক নেতৃত্ব ছিল, কিন্তু 24-এ কোনো দলেরই কোনো আসলে নেতৃত্ব ছিল না। এটা আসলে সাধারণ মানুষের একটা গণ অভ্যুত্থান। প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা ছিল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দও ছিল, কিন্তু তারা ছিলেন ব্যক্তিগতভাবে, স্বতন্ত্রভাবে। এটা কোনো দলের ব্যানারে হয় নাই। ফলে এইটাকে 2 বছরের মাথায় দলীয়করণের চেষ্টা, নোংরামি ছাড়া তো আর কিছু বলা যায় না। যদি কেউ করে সেইটা আসলে গৃহীত হবে না, সেটা প্রত্যাখ্যানই হবে। এবং আমি বলবো এটা আরও কড়া ভাষায় জনগণের দিক থেকে প্রত্যাখ্যান হওয়ার ব্যাপারই ছিল। কেন এরকম ঘটবে? দেখুন, আমরা আসলে সুন্দরকে অসুন্দর করার জন্য খুবই ওস্তাদ। জুলাই জাদুঘর চালু হয়েছে, আমি দেখলাম এই জাদুঘরের দ্বিতীয় দিনই গেট ভেঙে প্রবেশ করা হয়েছে, 20 টাকার টিকিট 50 টাকা রাখছে। হ্যাঁ, এবং আজকে আমি জুলাই জাদুঘরের সামনে দিয়ে এসেছি, সেইখানে মানে কয়েক ট্রাক বাঁশ নিয়ে আসা হয়েছে এই জাদুঘরের দরজা, জানালা, ওয়াল সুরক্ষিত করার জন্য। মানে আপনি মানে এই ব্যাপারগুলো তো শোভন না, এগুলা বিশ্বে আমাদের মর্যাদা বাড়ায় না, সেটা তো বটেই, কিন্তু আমরা নিজেদের কাছে কি নিজেরা খাটো হই না এগুলার ভিতর দিয়ে? আপনি ওই যে শুরুতে যে লেখার রেফারেন্স দিয়েছিলাম যে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কিভাবে উদযাপন করব, সেখানে আপনি আরেকটা লাইন লিখেছিলেন যে এই সংসদ যে সাধারণ কোনো নির্বাচনে পাওয়া সংসদ নয়, এর রাজনৈতিক মালিক যে 24-এর শহীদ ও সক্রিয়রা, সেই বোধের ব্যবহারিক প্রকাশ সংসদে পাওয়া যায়নি এখনো। জুলাই মাসেই লিখেছেন। তা আমি গতকালই মির্জা ফখরুলকে বলতে শুনলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছেন যে সরকার তো গঠন হয়েছে 5 মাস, এই সময় সরকার কি করছে না করছে নিয়ে এত কথাবার্তা বলা তা অনেকটা অসহিষ্ণুতার পরিচয় দেয়। আপনারও কি তাই মনে হয় কিনা, বা কেন আপনি এতটা নিরাশা বোধ করছেন যখন বলছেন যে সংসদে পাচ্ছেন না? এই যে পার্লামেন্টটা হলো, বিএনপি 3টা নির্বাচনে অংশ নিতে চেয়েছে, পারে নাই। আওয়ামী লীগ একা নির্বাচন করে ফেলেছে, বা নির্বাচনই হয় নাই, দিনের ভোট রাতে হয়েছে। বিএনপি, জামাত, কোনো বিরোধী দলে বা সব বিরোধী দল একসাথে হয়ে তো একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচন আদায় করতে পারে নাই। আদায় করতে পারলো কারা? শহীদরা। জুলাই 800, 1000 যাই বলুন সংখ্যা, এই আহত হওয়া মানুষগুলো, নিহত হওয়া মানুষগুলো নির্বাচন আদায় করে দিল। তার মানে এই পার্লামেন্টের মালিক কারা? এই পার্লামেন্টের মালিক হলো শহীদরা, বা যারা জীবিত যোদ্ধা, আমি বলবো জুলাইয়ে যারা সংগ্রাম করেছে সেই মানুষগুলো, যারা সাধারণ মানুষ, সেই নারীরা, সেই শ্রমিকরা, যারা আবার সবার ব্যক্তিগত জীবনে ফিরে গেছে। কিন্তু তাদের জন্য এই পার্লামেন্টের প্রথম দিন থেকেই দায়িত্ব ছিল যে তাদেরকে অগ্রাধিকার দেয়া, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া, একের পর এক সিদ্ধান্ত নেওয়া এই পার্লামেন্টের কাজ ছিল। এটা তো গতানুগতিক অন্য পার্লামেন্টের মতো পার্লামেন্ট নয়। কেউ যদি মনে করেন এইটা অন্য পার্লামেন্টের মতো, এই সরকার অন্য মানে সরকারের মতো, তাহলে কিন্তু ভুল হবে আমাদের। কারণ এই পার্লামেন্টের গায়ে তো রক্তের ছোপ ছোপ দাগ আছে, কারণ এই পার্লামেন্টটা প্রতিষ্ঠা করেছে শহীদরা। এই পার্লামেন্ট বিএনপি, জামাত ইসলামী, এনসিপির আন্দোলনের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এমন নয়। ছাত্রদের, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের, শ্রমিকদের, নারীদের অংশগ্রহণের পার্লামেন্ট এটা। ফলে এই পার্লামেন্টের প্রথম কাজগুলো ছিল কি কি করলে নারী অধিকার বাড়ে, কি কি করলে শ্রমিক অধিকার বাড়ে, কি কি করলে ছাত্রদের জীবন আরও সুখকর হয়, সেই পদক্ষেপগুলো নেওয়া। ফলে 5 মাস তো আমি বলবো দীর্ঘ সময়। 5 মাসে তো অনেকগুলো সিদ্ধান্ত আসা উচিত ছিল, অন্তত কিছু লক্ষণ পাওয়া উচিত ছিল, মানে লক্ষণটা পাচ্ছেন, কিছু প্রতিশ্রুতি পাওয়া উচিত ছিল। কিন্তু এর ভিতর আমরা কি পেলাম? সংবিধান সংস্কার পরিষদ হলো না। তো বড় একটা কমিটি তো গঠন করলে আমি দেখলাম কাজ শুরু করেছে, সেই কমিটিতে তো বিরোধী দল যোগ দিল না। সেই কমিটি তো গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী হলো না। এটা বিএনপি দলীয় একটা কমিটি হলো। দেখুন, গত গণঅভ্যুত্থানের একটা বড় কারণ ছিল তো দুর্নীতি। সেই কমিটি নাকি অনেক বিশেষজ্ঞদের সাথে কথাবার্তা বলবেন না, কিন্তু জুলাই সনদে যে গণভোটের মাধ্যমে হলো, সেখান থেকে কিছু বাস্তবায়ন করতে সমস্যা কোথায় ছিল? আমি একটা জিনিস, শুধু একটা উদাহরণ দিতে চাই, কেন পরিস্থিতিটা হতাশার ইঙ্গিত দেয়। বিগত 15 বছর যে আন্দোলন সংগ্রামের একটা বড় কারণ ছিল দুর্নীতি। মানুষ চেয়েছে দুদক নামের যে প্রতিষ্ঠানটা আছে, দুর্নীতি দমন কমিশন, সেটা শক্তিশালী হোক।
এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনের কিন্তু নেতৃবর্গ নাই। সার্চ কমিটি সার্চ কমিটি করা হয়েছে, কিন্তু সেই সার্চ কমিটিতে কিন্তু বিরোধী দলের একজন মানুষ রাখা হয়নি। এটা রাখা উচিত ছিল, তাহলে এটা অনেক বিশ্বাসযোগ্যতা পেত, এটা আরো অনেক ভারসাম্যপূর্ণ হতো। তার মানে একটা সার্চ কমিটি যে কোনো বিষয়ে আমরা করব, আমরা সরকারি দল, আমরা তো বিরোধী দলকে নিয়ে কাজটা করতে পারতাম। এটাই তো জুলাইয়ের চেতনা, এটাই তো ঐক্যের চেতনা। আপনি বিরোধী দল, আপনাকে বাদ দিয়ে আমি করলাম আর বললাম যে আমি করতে শুরু করেছি, এইটা যথেষ্ট আশা তৈরি করে না। পরিষ্কার। একটু আবার দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। রিসেন্টলি তো আমরা সিজেপি মানে ককরোচ জনতা পার্টির একটা বড় আন্দোলন দেখলাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলো। তো ওই আন্দোলনটা কেন ক্ষমতা হটানোর আন্দোলনের দিকে শেষ পর্যন্ত পর্যবসিত হয়নি, নাকি ওটা আসলে একেবারেই উদ্দেশ্যই ছিল না? মানে মোদী সরকার কোন ক্ষেত্রে সাফল্যটা নিয়ে আসতে পারলো যে এটার বাড়তি এসকেলেট হলো না? না, দেখুন, ভারতে তো একটা বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা রয়েছে এখন। আচ্ছা, ভারতে গণতন্ত্রের দুর্দশা শুরু হয়েছে। সংবাদপত্রের ক্ষেত্রে জনমতের প্রতিফলন কমই ঘটে, সংবাদপত্রগুলো কিছু ব্যবসায়ী সমাজের মালিকানায় চলে গেছে। মানে গণতন্ত্রের যেই বড় বড় উপাদানগুলো সেগুলোর ঘাটতিতে পড়েছে ভারত, কিন্তু এখনো একটা নির্বাচনী ব্যবস্থা ওরা টিকিয়ে রেখেছে। ফলে ভারতীয় সমাজে যখন একটা পেইন তৈরি হয়, একটা সংকট তৈরি হয়, বেদনা অসন্তোষ তৈরি হয়, মানুষ অপেক্ষা করে যে 5 বছর পর আমি একটা সুযোগ পাব। ফলে মানে ভারতের অবস্থা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো ভয়াবহ নয়, কিন্তু সেখানেও পরিবর্তনের চাওয়া শুরু হয়েছে। তরুণদের ভিতর, তরুণরা অসন্তুষ্ট ভারতীয় সমাজেও। তরুণদের সেই অসন্তোষই একটা স্ফুলিঙ্গ তৈরি করেছে যখন ওইখানে শিক্ষামন্ত্রী একটা অনাচার করেছেন। ফলে প্রাথমিক দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেখানেই তরুণরা ককরোচ নামে সংগঠিত হয়েছে, যেহেতু ভারতের প্রধান বিচারপতি তাদের ককরোচ, তেলাপোকা বলেছেন। তারা একটা তেলাপোকার নাম নিয়ে সংগঠিত হয়ে শিক্ষামন্ত্রীকে কিন্তু পদত্যাগে বাধ্য করতে পেরেছে। তো ভারতের মতো জায়গায় বিজেপির মতো শক্তিশালী দল, যারা প্রায় 15 বছর ক্ষমতায় আছে এবং একের পর এক রাজ্যে জয় করে চলেছে, সেখানে তারা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে রাজি হয়েছে এবং খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন রাজনীতিবিদ। হ্যাঁ, না, কিন্তু বিজেপির যে কোনো মন্ত্রীকে হারানো বিজেপির জন্য বিরাট একটা পরাজয়ের ব্যাপার, এবং আরএসএস পরিবারের জন্য পরাজয়ের ব্যাপার। সেইটা তরুণরা করতে বাধ্য করেছে, এই হলো একটা ব্যাপার। এইটা ভারতীয় সমাজকে অবশ্যই নাড়া দিয়েছে। এবং ভারত তো একটা ফেডারেল রাষ্ট্র, একটা ইউনিয়ন, সেখানে 20-25টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ফলে ভারতের পরিবর্তনের ধরন আমাদের মতো হবে না, বা নেপাল শ্রীলঙ্কার মতো হবে না। ছোট পরিসরে রাজনীতি, বিরোধী রাজনীতি সংগঠিত করা যত সহজ, ভারতে সেটা ভারতের মতো করেই হবে। কিন্তু সেখানে একটা পরিবর্তনের তরঙ্গ উঠেছে বলা যায়, এবং তরুণ সমাজ যে বিজেপির প্রতি অসন্তুষ্ট, সেইটার বড় ধরনের স্বাক্ষর এই আন্দোলন। আচ্ছা, আমি এই ইস্যুতেই দেখলাম 6 আগস্ট আপনি লিখলেন দক্ষিণ এশিয়া জুড়ে নবপ্রজন্মের পরিবর্তন যাত্রা, এবং যেখানে আপনি শেষে এসে লিখছেন যে প্রযুক্তির সূত্রে কাছাকাছি চলে আসা নতুন প্রজন্ম ক্রমে নতুন এক দক্ষিণ এশীয় গণতান্ত্রিক অক্ষশক্তি হয়ে ওঠার পথে রয়েছে বলে ইঙ্গিত মিলছে। তবে পুরনো বন্দোবস্তে এখনও ফাটল ধরাতে পারেনি তারা, যদিও সমস্যা শনাক্ত করতে পারেও চিকিৎসার এক ধাপ অগ্রগতি। আপনি কতটুকু আশাবাদী যে এই নেপালেও তো সরকার বদলে গেল, মানে শ্রীলঙ্কাতে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি বদলটা হয়েছে ক্ষমতার পরে, নেপালেও সেভাবে আমার চোখে পড়েনি। মানে অনেক কিছু তারা করবে বলেছে, কতটুকু করতে পেরেছে আমি বুঝতে পারছি না। বাংলাদেশে তো আমরা দেখছি কি অবস্থা, ভারতেও পরবর্তীতে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। এই যে আপনি বলছেন যে পুরনো বন্দোবস্ত এখনো ফাটল ধরাতে পারেনি, আপনি কি আশাবাদী কিনা যে এই পুরো দক্ষিণ এশিয়াতেই পুরনো বন্দোবস্তে আসলে ফাটল ধরবে, নাকি ওই পুরনো বন্দোবস্তে আবার পরবর্তীতে নতুন করে জেকে বসবে? না, আমি বলবো যে আমি প্রচণ্ড আশাবাদী। দেখুন, রাজনীতির আলাপ আলোচনার পাটাতনটাই দক্ষিণ এশিয়ায় বদলে গেছে। শ্রীলঙ্কায় সবচেয়ে আলোচিত শব্দ হলো সিস্টেম চেঞ্জ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই শব্দ দুটো হয়েছে। নেপালে সবচেয়ে আলোচিত শব্দ হলো জাগরণ যাত্রা। আমরা বলছি রাষ্ট্র সংস্কার। আপনি 20 বছর আগে কি বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কার প্রধান শব্দ ছিল? প্রধান শব্দ ছিল না। এবং নেপালে দেখেন দ্বিদলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে গেছে। নেপালে যারা সরকার গঠন করেছে সবার বয়স 40-এর নিচে। এই দলটা নতুন একটা দল, তরুণদের দল।
শ্রীলঙ্কায় দেখুন, যেই দলটা সরকার গঠন করেছে এরা 4%-এর বেশি ভোট পাচ্ছিল না, কিন্তু এখন তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে। পুরনো যে দুটো প্রধান দল তারা অনেক দূরে সরে গেছে, জনরায়ে তারা পিছু হটে যেতে বাধ্য হয়েছে। নেপালেও তাই। বাংলাদেশে হয়তো পুরনো দলই ফিরে এসেছে, কিন্তু বাংলাদেশের সমাজে গণ অভ্যুত্থান পরিবর্তনের বীজ কিন্তু ছড়িয়ে দিয়েছে। এখানকার যে পরিবর্তনের ক্ষুধা তৈরি হয়েছে, সরকার যেই সরকারই থাকুক তাকে এই ক্ষুধা মেটাতেই হবে, আজ না হলে কাল, না হলে পরশু। ভারতেও যে ভারতের তরুণ সমাজ বিদ্যমান, গণতন্ত্র যেভাবে চলছে এভাবে সুখী নয়। তাদের সেই অসুখী অবস্থার তো একটা প্রচণ্ড প্রকাশ আমরা দেখেছি। ফলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইভেন মিয়ানমারেও, এমনকি পাকিস্তানে দেখুন বেলুচিস্তানে, তারপরে খাইবার এলাকায় কি পরিমাণ আন্দোলন সংগ্রাম চলছে। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে আমি বলবো পুরনো বন্দোবস্তকে চ্যালেঞ্জ করা হয়েছে প্রচণ্ডভাবে, এবং যারা এই পুরনো বন্দোবস্তের রক্ষক, পুরনো আমলাতন্ত্র, সামরিক আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র এবং পুরনো বন্দোবস্তের সুবিধাভোগী অর্থাৎ ব্যবসায়ী সমাজ, অলিগার্কি, কর্পোরেটরা, তাদেরকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে তোমাদের এই অনাচার আর দীর্ঘদিন চলবে না। ফলে এই যে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে তারুণ্যের উত্থানটা আমি বয়স আকারে দেখি না, আমি নতুন একটা রাজনৈতিক এজেন্ডা আকারে, রাজনৈতিক আকাঙ্ক্ষার উত্থান ঘটেছে। সেটাকে আপনি তরুণ বলতে পারেন, নবীন বলতে পারেন, কিন্তু একটা নতুন রাজনৈতিক প্রত্যাশা দক্ষিণ এশিয়া জুড়ে রাজনীতির মঞ্চে চলে এসেছে। সেটা এখনই সামরিক বেসামরিক আমলাতন্ত্রের কে নতজানু করতে পারে নাই, কিন্তু এটা পারবে এক সময়, বা এই রাজনীতিটাই হবে প্রধান রাজনীতি এখন। মানে এটাই হবে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, মূল দ্বন্দ্ব রাজনীতি। জনাব আলতাফ পারভেজ, আমরা তেমন একটা দিনের প্রত্যাশায় থাকলাম এবং অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে ধন্যবাদ যাচ্ছি। আপনাকে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্ত মঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।